হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, হয়তো এর আগে আপনারা এমন ড্রামা দেখেননি। আশা করি আপনাদের ড্রামাটি ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যে তার হাজব্যান্ডের সাথে কয়েকদিনের জন্য ভ্যাকেশনে এসেছিল। অ্যান্ড তার হাজব্যান্ড লিদং তাকে জিজ্ঞাসা করছিল, তোমার এই জায়গাটি কেমন লেগেছে? আমি স্পেশালি তোমার জন্য এটা বুক করেছি, যাতে তুমি ভালো করে এনজয় করতে পারো। তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের উপর তার নজর যায়, অ্যান্ড ওই মেয়েটিও তাকে দেখে অবাক হয়ে যায়, যেমন কি তারা একে অপরকে আগে থেকেই চেনে। আফটার দ্যাট সে ওই মেয়েটির পাশে এসে দাঁড়িয়ে পড়ে আর তাকে ভুল জায়গায় টাচ করা শুরু করে। অ্যান্ড তার সাথে সাথে নিজের ওয়াইফের সাথেও কথা বলছিল, যাতে সে কিছু বুঝতে না পারে। বেইজে অকওয়ার্ড তো ফিল করছিল, বাট সে কিছু বলে না। তার হাজব্যান্ড বলে, তোমার মুখের রং এভাবে উড়ে কেন আছে? বেইজে বলে, এতক্ষণ কারে বসে থাকার জন্য আমার এই অবস্থা। তার হাজব্যান্ড বলে, চলো গরম পানি খেলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড তারা সেখান থেকে চলে যায়। আর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, লিদং তাকে ইশারাতেই কিছু বলছিল। বেইচা বলে, কি হলো, তুমি কি ওখানে কিছু দেখেছো? লিদং ফরেন ইউটার নিয়ে বলে, আরে আমি তো এখানে ভিউটা দেখছিলাম, বাট এখানে ভিউ থেকে আমার কাছে একটি সুন্দর জিনিস আছে। তাহলে তুমি আর যে এখন আমার সাথে আছে, ওয়েল তুমি কি ফ্রেশ হয়ে যাও, অ্যান্ড আমরাও হট ওয়াটার শক করতে যাব। তাই তুমি ফ্রেশ হয়ে আসো, আমার কাউকে কল করার আছে। অ্যান্ড অন্যদিকে আমরা বেইচার হাজব্যান্ড তাকে একটি ব্যাগ দিয়ে বলে, চেঞ্জ করে আসো। তাই তা নিয়ে এসে লেডিস ওয়াশরুমে চলে যায়। অ্যান্ড তখনই এখানে লিদং হঠাৎ করে তাকে ব্যাগ হাগ করে আর বেইচা ভয় চেঁচিয়ে ওঠে আর যা তার হাজব্যান্ডে সরে নেয়। অ্যান্ড বলে, তুমি ঠিক আছো? সে বলে, হ্যাঁ, জাস্ট ব্যাগ হাত থেকে পড়ে গিয়েছিল। বেইচার হাজব্যান্ড আসছিল তার হেল্প করার জন্য, বাট বেইচা তাকে মানা করে যে তুমি যাও, আমি আসছি। অ্যান্ড এদিকে লিদং তাকে ছাড়তেই চাইছিল। অ্যান্ড তাকে বলে, আমি জানতে চাই যে তুমি আমাকে রিজেক্ট করে ওই লুজারের সাথে বিয়ে কেন করলে? বেইচা এখান থেকে যেতে চাইছিল। অ্যান্ড তাকে বলে, আমাদের মধ্যে যা ছিল তা অনেক বছর আগেই শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি তার বাচ্চার মা হতে চলেছি। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমার পিছনেও বন্ধ করো। লিদং রেগে বলে, তুমি শুধুমাত্র আমার, অ্যান্ড তাই এই বেবিটি থেকে তাড়াতাড়ি করে নিজের পেছু ছাড়াও, অ্যান্ড তারপর আমার কাছে আসবে তুমি। বেইচা বলে, আমি চ্যাংনোকে ভালোবাসি, অ্যান্ড এই বেবিটি এখন আমার জীবন। লিদং বলে, আমি আর আগের মতো নেই, কয়েকদিনের পরেই আমি লিদং গ্রুপের মালিক হয়ে যাব, আর তারপর আমার কাছে টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব থাকবে না, যা তুমি সবসময় চাইতে। তারপর তোমাকে আমি সব কিছু দিতে পারবো যা তুমি চাও। বেজে তাকে বোঝায় যে দেখো, আমরা আর কখনোই এক হতে পারবো না, তাই তুমিও এইসব খারাপ খারাপ কাজ করা ছেড়ে দাও, কারণ এইসবের ফল খারাপই হবে। বাট তার এই কথা লিদংয়ের ঠিক হজম হয় না। অ্যান্ড সে তাকে বলে, আচ্ছা, তার মানে এখন তুমি এক জেন্টলম্যান পেয়ে গেছো, অ্যান্ড তার সাথে খেলনা বাড়ি খেলে তুমি তোমার বেবিকে মানুষ করতে চাইছো। এটা শুনে রাখো, তুমি শুধুমাত্র আমার, তাই তুমি যদি না এই বেবিটিকে অ্যাবর্শন করো তাহলে আমি করিয়ে দেবো। অ্যান্ড সেখান থেকে বাইরে চলে আসে আর সে দেখে চ্যাংনোর সাথে তার ওয়াইফ কথা বলছে। সে তার ওয়াইফের কাছে যখন আসে, সে তাকে জানায়, হানি, সে আমাকে বাঁচিয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমি বলে পড়ে গিয়েছিলাম। লিদং এখানে তার ইন্ট্রোডিউস দিয়ে তার সাথে হ্যান্ডশেক করে তখন, অ্যান্ড তার ওয়াইফকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। আর এটাও বলে যে আপনি আর আপনার ওয়াইফ যদি আমাদের সাথে জয়েন করে নিন, তাহলে আমরা একসাথে অনেক ফান করব। তখন এখানে লিনজিয়া চলে আসে। তার হাজবেন্ড বলে, দেখো, আমরা নতুন ফ্রেন্ড পেয়ে গিয়েছি। বেইচা তার সাথে হ্যান্ডশেক করে, বাট লিনজিয়া তো এমনটা একদমই চাইছিল না। বাট লিদং তো আগেই তার চাল ছেলে দিয়েছিল, তাই লিনসাকে না চাইতেও তাদের সাথে জয়েন দিতে হয়। অ্যান্ড নেক্সট সিনে আমরা তাদেরকে ডিনার করতে দেখি, যেখানে লিনসার হাজবেন্ড তার অনেক বেশি কেয়ার করছিল, অ্যান্ড নিজের হাতে তার জন্য খাবার সার্ভ করে, যা লিদং দেখতে পাচ্ছিল না। অ্যান্ড টেবিলের নিচে তাকে বিরক্ত করা শুরু করে দেয়। এখানে চ্যাংনু বলে, তুমি ঠিক আছো? তোমাকে এত অস্থির কেন দেখাচ্ছে? তুমি ঠিক আছো? লিনসিয়া বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। বাট লিদং এখনো তাকে বিরক্ত করে যাচ্ছিল। তাই লিনসা উঠে বলে, আমার ঠিক মনে হচ্ছে না, আমি ওয়াশরুম হয়ে আসছি। চ্যাংনু তার সাথে যেতে চাইছিল, বাট লিনসিয়া বলে, না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। আর সে চলে যায়। কিছুক্ষণ পর লিদং তার ওয়াইফকে বলে, আমার গাড়িতে একটি সস পড়ে আছে, যা এই খাবারের সাথে অনেক বেশি টেস্টি লাগবে, আমি তা তোমার জন্য নিয়ে আসছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে বেইচা চ্যাংনুকে বলছিল, আমার দেখে ভালো লাগলো, আপনি আপনার ওয়াইফের অনেক বেশি কেয়ার করেন। চ্যাংনু বলে, হ্যাঁ, আমারও ভালো লাগলো দেখে যে আপনার হাজব্যান্ড আপনাকে অ্যাটেনশন দেয়। অন্যদিকে আমরা ওয়াশরুমে লিনসিয়াকে দেখি, সেখানে লিদং গিয়ে তাকে ব্যাগ হাগ করে নেয়, যখন কি সে অনেক বেশি ভয় পাচ্ছিল। অ্যান্ড তাকে বলছিল, তুমি এটা কি করছো, যখন কি ভালো করে জানো বাইরে আমাদের পার্টনার বসে আছে, তারা যদি চলে আসে এখানে। লিদং বলে, তার তোমাকে এভাবে টাচ করা আমার একদমই ভালো লাগেনি, কারণ তুমি শুধুমাত্র আমার, অ্যান্ড তোমাকে এভাবে কেউ টাচ করবে তা আমি সহ্য করবো না। বেচা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, অ্যান্ড তাকে রিকোয়েস্ট করা শুরু করে যে আমাকে ছেড়ে দাও। এদিকে চ্যাংনো নোটিস করে তার ওয়াইফ গিয়েছে অনেকক্ষণই হয়ে গেল।
তাই তাকে নিয়ে চিন্তা হয় অ্যান্ড সে তাকে খুঁজতে চলে যায়। অ্যান্ড লিনসিয়াও নোটিস করে যে তার হাজব্যান্ডও গিয়েছে অনেকক্ষণই হয়ে গেল, বাট সে এখনো এলো না অ্যান্ড তাকে কল করা শুরু করে দেয়। আর এদিকে যখন লিদং এর কাছে তার কল আসে, সে বেইচাকে বলে দেখো আমার ওয়াইফ কল করছে, তুমি কি বলো রিসিভ করে নেবো, যাতে সেও জানতে পারুক যে আমরা এখানে কি করছি। তখন সেখানে চ্যাংনো তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি ঠিক আছো। অ্যান্ড লিদং যে তার পেছন ছাড়ছিল না অ্যান্ড তাকে বাথরুমে নিয়ে চলে আসে, যেখানে সে তাকে ফোর্সফুলি কিস করার চেষ্টা করছিল। চ্যাংনো বলে তুমি ঠিক আছো? সে বলে হ্যাঁ, জাস্ট স্টমাক পেন হচ্ছে, আমি কিছুক্ষণ এখানেই বলতে চাই। সে বলে তুমি দরজা খোলো, আমরা হসপিটালে যাবো এখনই। সে বলে তার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল পেন হচ্ছে একটু। চ্যাংনো বলে ঠিক আছে তাহলে আমি বাইরে ওয়েট করছি। আর এখানে লিদং তাকে ফোর্সফুলি কিস করে যাচ্ছিল, যখন কি সে নিজেকে তার থেকে ছাড়াতে চাইছিল। আর যখন বেইচা বাইরে আসে, চ্যাংনো বলে তুমি ঠিক আছো? আর তোমার গলায় এই দাগটি কিসের? সে বলে মনে হয় অ্যালার্জি হয়ে গিয়েছে। অ্যান্ড এতক্ষণে লিদংও বাথরুম থেকে বাইরে চলে আসে অ্যান্ড সে বেইচাকেই দেখে যাচ্ছিল। আর চ্যাংনো যাতে তাকে না দেখতে পায় তাই বেইচা তাকে হাগ করে নেয়। অ্যান্ড লিদং যে এত অসভ্য ছিল জানো, তার কিছুতে কিছু যাই আসে না। তার ভয় বলে তার মধ্যে কোনো বস্তুই ছিল না, তার একটু ভয় করছিল না যদি চ্যাংনো জানতে পেরে যায়। অ্যান্ড সে এখানে তাকে কিস করে। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে দুই কাপলই রিসোর্ট ছেড়ে বাসায় ফিরছিল। অ্যান্ড এখানে চ্যাংনো নিজের কার থামিয়ে তাদেরকে গুড বাই বলে, আর লিদং এখনো বেইচাকেই দেখে যাচ্ছিল। তাদের চলে যাওয়ার পর লিদং লিশাওকে বলে তুমি কারের পেছনে সিটে বসো, এটা তোমার জন্য বেশি সেভ হবে। এরপর লিশাও তাকে বলে কালকে আমি তোমার কোম্পানির সকলের সামনে প্রমোশনের কথা বলবো, মানে তোমার প্রাইস প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা। লিদং বলে আরে এটার কি দরকার ছিল, এমনিতেও কোম্পানির ম্যাটারে আমার ইন্টারফেয়ার করতে একদমই ভালো লাগে না। এটা তো তার মুখের কথা ছিল, যখন কি সে মনে মনে এমনটাই চাইছিল। লিনসিয়া বলে আমরা ড্যাডের বিজনেসে হেল্প করবো না তো আর কে করবে। লিদং বলে ঠিক আছে তুমি যেমনটা চাও। অ্যান্ড সে একটা ইউল স্মাইল দেয়, কারণ তার প্ল্যান সফল হতে চলেছে। আর রাস্তায় যেতে যেতেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যান্ড সিন এখানেই কাট হয়। আর আমাদেরকে কয়েক মাস পরে সিন দেখানো হয়, যে আমাদেরকে ভিলাস সিন দেখানো হয়, যেখানে ফাইন্যান্স সেক্রেটারি ম্যানেজার এসে লিদংকে বলছিল মাফ করবেন, কারণ ফাইন্যান্স ডাটা শুধুমাত্র আমরা চেয়ারম্যানকে দেখাতে পারবো। যা শুনে লিদং তার ক্লোজ এসে বলে তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড তার সাথে সাথে বিউটিফুলও। আমার মনে হয় তোমার এই পোস্টের থেকে তুমি বড় কোনো পোস্ট ডিজার্ভ করো। আর তুমি যদি আমার সাথ দাও তাহলে আমি তোমাকে ডাইরেক্টর বানিয়ে দিতে পারি, আর তার সাথে সাথে 10 মিলিয়নের বোনাসও। ওই এমপ্লয় যখন এত ভালো অফার পায় সে আর নিজেকে আটকাতে পারে না অ্যান্ড বলে ওকে স্যার, বাট এটার জন্য আমায় কি করতে হবে? সে বলে কিছুই না, শুধু আমার কথা ফলো করবে। অ্যান্ড এটা বলার সাথে সাথে সে তাকে কিস করা শুরু করে। আর এতক্ষণে সেখানে লিনসিয়া চলে আসে। ইউফিআই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, বাট লিদংকে দেখে মনে হচ্ছিল যেন তার কিছু যায় আসে না। আর আমরা জানতে পারি লিনসিয়া অন্ধ হয়ে গিয়েছে, এই সময় সে কিছুই দেখতে পাচ্ছিল না। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি অ্যাক্সিডেন্টের পর যখন লিনসিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, ডক্টর লিদংকে বলেছিল আমি 99% শিওর হয়ে বলতে পারি তার চোখের আলো যে কোনো সময় ফিরে আসতে পারে। আর ওই সময় লিদং তাকে একটি টাকা ভরা একটি কার্ড দিয়ে বলেছিল এমন কিছু করো যাতে তার এই 99% ফিরে আসার চান্সটা 0% হয়ে যায়। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এসে ইউকাইকে বলছিল তুমি চুপ থাকো, কারণ সে কিছু দেখতে পায় না। অ্যান্ড তার রোমান্স কন্টিনিউ রাখে আর তুলে দেখে বেডরুমে নিয়ে যেতে চাইছিল, তখন এখানে কিছু পড়ে যায়। আর লিনসার মনে হয় যে এখানে কেউ না কেউ আছে, তাই লিদংকে বাধ্য হয়ে তাকে আওয়াজ দিতে হয় যে বেবি তুমি এখানে কি করছো? যদি কিছু জিনিসের সাথে লেগে তোমার আঘাত লেগে তো তাহলে আমি সব মেয়েদেরকে ফায়ার করে দেবো, কারণ তাদের ভুলের কারণে আজ তোমার লেগে যেতে পারতো। সেখানে ওই এমপ্লয় যে ধীরে ধীরে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে লিনসাও তাকে বলছিল যতদিন থেকে আমি ব্লাইন্ড হয়েছি জানি না কোম্পানির অবস্থা কিরকম। আর ডক্টর তো বলেই দিয়েছে যে হয়তো আমি আর কখনোই দেখতে পাবো না, তাই আমি চাই তুমি কোম্পানির সিইও হয়ে যাও। তাই কালই এটার জন্য আমি কোম্পানির সকল শেয়ার হোল্ডারের জন্য মিটিং ফিক্স করবো। যা শুনে তুই থমকে যায়, কারণ সে এবার কোনো বড় পোস্ট পেতে চলেছে। অ্যান্ড লিদংও তাকে ইসারের কাছে ডাকে আর সেও চলে যায়। অ্যান্ড লিদং নাটক করে বলে এসবের কি দরকার, আর তুমি এত চিন্তা কেন করছো? তোমার চোখের যদি ঠিক ফিরে আসবে। লিনসিয়া বলে তো কি হয়েছে, তুমিও তো আমার আপন, তাই তুমি যদি সিইও হও তাহলে কোম্পানি ভালো করে সামলাতে পারবে তুমি। বাট আমি বুঝতে পারছি না যে ড্যাড এতদিন হয়ে গেল আমার সাথে দেখা করতে কেন এলো না। লিদং বলে আসলে আমি তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ওনাকে বলিনি যে তুমি অন্ধ হয়ে গিয়েছো, কারণ তুমি ভালো করে তো জানো যে ড্যাড হার্টের পেশেন্ট, তাই তোমার এমন অবস্থা দেখে তিনি অসুস্থ হয়ে যান। তাই অ্যান্ড তোমার খেয়াল রাখার জন্য আমি আমার মমকে ভিলেজ থেকে এখানে ডেকে নিয়েছি, কারণ
তোমার দেখভাল করার জন্য আমি অন্য কারোর উপর বিশ্বাস করতে পারবো না, হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। যা শুনে লিনসিয়া অনেক বেশি হ্যাপি হয়ে যায় অ্যান্ড তাকে বলে, আর হ্যাঁ, তোমাকে বেশি কাজ করতে হবে না, লিন্নাই অ্যান্ড কুন্তায় আমাদের অনেক বিশ্বাসযোগ্য এমপ্লয়, তারা তোমাকে গাইড করবে। তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক সার্ভেন্ট বলে, স্যার আপনার নামে একটি রিউমার্স অনেক বেশি ছড়াচ্ছে, শেয়ার হোল্ডাররা বলেছেন যে আপনার মধ্যে নাকি কোম্পানির সিইও হওয়ার কোনো যোগ্যতাই নেই। যা শুনে লিনসা অনেক রেগে যায় and বলে, কার এত বড় সাহস, আমি কালই তাদের সাথে মিটিং ফিক্স করবো। লিদং তো ভালোই মজাতেই ছিল অ্যান্ড সে ওই এমপ্লয়ের সাথে রোম্যান্স করে যাচ্ছিল আর বলে, ওয়াইফে তোমার কথাই শেষ কথা হবে আমার জন্য। এরপর আমরা লিদংকে দেখি যে বেচাকে একটি অন্য জায়গায় এনে তাকে ফোর্সফুলি কোনো মেডিসিন খাওয়াচ্ছিল। বেচে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা আমাকে কি খাওয়ালে? লিদং বলে, এটা খাওয়ার পর তুমি তোমার এই বেবির থেকে মুক্তি পেয়ে যাবে আর তারপর সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে। যা শুনে বেচা ভমিটিং করে ওই মেডিসিন বের করতে চাইছিল, বাট লিদং এখনো তাকে ফোর্স করে যাচ্ছিল যে প্লিজ আরেকটু এটা খেয়ে নাও, এরপর সম্পূর্ণভাবে কাজ হয়ে যাবে। সে বলে, তুমি আমার ক্লোজ আসবে না, নয়তো আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। লিদং বলে, আমি ভালো করে জানি তুমি তোমার জীবনকে কত বেশি ভালোবাসো আর তুমি এমনটা কখনোই করবে না। আর তাকে আবারও মেডিসিন দেওয়ার জন্য ফোর্স করা শুরু করে আর এই চক্করে বেচার পাসলি পয় অ্যান্ড সে উপর থেকে নিচে পড়ে যায়। লিদং তো বিশ্বাসই করতে পারছিল না যে সত্যিই এমন কিছু হয়ে যাবে। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি যে ভিলার বেসমেন্টে যাচ্ছিল আর আমরা জানতে পারি সে এখানে কাউকে বন্দি করে রেখেছে আর এই পার্সন কেউ নয়, লিনসিয়ার ড্যাড ছিল। তার মুখ খোলা মাত্র এসে বলে, প্লিজ আমাকে একটু পানি দিয়ে দাও। বাট লিদং এত নির্দয় ছিল যে সে গরম পানি কাপে ঢেলে ড্যাডের ফেসের উপর ঢেলে দেয় আর যার কারণে ড্যাডের অবস্থা খারাপ হয়ে যায়। আর সে বলে, তো বলুন শ্বশুরমশাই আপনার এখন কেমন লাগছে? মনে আছে ওই দিনগুলোর কথা যখন আপনি আমাকে সকলের সামনে অপমান করতে যে আমি আপনার মেয়ের নাকি যোগ্য নই? আচ্ছা, যদি আপনি আজ চেয়ারম্যান না হতেন অ্যান্ড প্রত্যেক মেয়ের ড্যাডেদের মতো একটা সামান্য ড্যাড হতেন, তাহলে আজও কি আপনার মধ্যে এই অ্যাটিটিউড থাকতো যা আপনি ওই দিন দেখিয়েছিলেন? ড্যাড তার সামনে রিকোয়েস্ট করা শুরু করে দেয়, প্লিজ আমার মেয়ের জীবন দেখে চলে যাও, আমি তোমাকে জিআই গ্রুপের 20% শেয়ার দিয়ে দেবো, যা তোমার সারা জীবনেও শেষ হবে না। লিদং বলে, এই ভিক্ষার জিনিস আমার লাগবে না, কারণ এখন শুধুমাত্র 20% শেয়ার নয়, পুরো কোম্পানিটাই আমার হয়ে যাবে, কারণ অনেক কষ্টে আপনার মেয়েকে পড়িয়েছি আমি অ্যান্ড তার বিশ্বাস জিতে আমি এখন কোম্পানির সিইও হতে চলেছি। তাই এত কষ্ট করার পর সামান্য 20% নিয়ে আমি কি করব? যখন কি পুরো কোম্পানিটাই আমার হয়ে যাবে অ্যান্ড তারপর সেই সব কিছু হবে যা আমি চাই। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি সে লিসা ওকে রেডি করছিল আজ মিটিং এর জন্য। লিনসিয়া বলে, এইসবের কি দরকার, আমি এমনিতেই কিছু দেখতে পাই না, তো সেজে গুজে কি হবে? লিদং বলে, তোমার হাজবেন্ড এখনো মারা যায়নি, তোমার এই সুন্দর রূপ দেখার জন্য প্রত্যেকটা দিন সে ওয়েট করে। যা শুনে লিনসিয়া তাকে বকা দিয়ে বলে, এমন কথা আর কখনো বলবে না। অ্যান্ড হ্যাঁ, মিটিং এর জন্য সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে গেছে তো? লিদং বলে, হ্যাঁ মাই ডার্লিং, সবকিছু রেডি হয়ে গেছে, শুধুমাত্র তোমার সাইনের দরকার। আর লিসাও সম্পূর্ণ তার উপর বিশ্বাস করে তার সাইন করা শুরু করে দেয়। যখন কি লিদং ইভেল স্মাইলে তাকেই দেখে যাচ্ছিল, তার মানে ডকুমেন্টসেও কিছু সে গোলমাল করেছে। তখন লিদং এর কাছে তার মমের কল আসে। সে বলে, ডার্লিং তুমি কিছুক্ষণ ওয়েট করো, অ্যাকচুয়ালি আমার মম চলে এসছে, তাই আমি ওনাকে বাইরে রিসিভ করতে যাচ্ছি। লিনসিয়া বলে, ওকে, আমার শাশুড়ি মাকে আমার তরফ থেকে গ্রিটিংস করো অ্যান্ড আমার চোখের ব্যাপারে ওনাকে জানিয়ে দিও। লিদংয়ে চলে যাওয়ার পর সে কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছিল অ্যান্ড সে ওই আওয়াজ শুনতে শুনতে এই বেসমেন্টের দিকে যাচ্ছিল, কারণ সেই আওয়াজটা শুনে তার অনেক বেশি ভয়ও লাগছিল। বাট অ্যান্ড সে ধীরে ধীরে বেসমেন্টের ওই রুমে চলে আসে যেখানে লিদং তার ড্যাডকে বন্দি করে রেখেছে অ্যান্ড সে ওই দরজা খুলতো, তখন সেখানে লিদং চলে আসে অ্যান্ড বলে, বেবি তুমি এখানে কি করছো? লিনসিয়াও ভয় পেয়ে যায় অ্যান্ড বলে, হানি আমার অনেক বেশি ভয় করছে, অনেকক্ষণ ধরে আমি এখান থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। আমি যবে থেকে আমার চোখের যদি হারিয়েছি, আমার মনে হয় যেন সবসময় আমার আশেপাশে কেউ না কেউ আছে, বাট কেউ আওয়াজ দেয় না। লিদং বলে, এটা তোমার মনের ভুল, আর এখানে কেউ নেই, তাই চলো এখান থেকে। আর যদি তোমার এমনটা মনে হয় তাহলে চলো আমি তোমাকে উপরে রেখে দিয়ে আসি, তারপরে সে চেক করবো অ্যান্ড তাকে নিয়ে চলেই যাচ্ছিল। সে আবার ওই আওয়াজটা হয়, যা শুনে লিনসিয়া বলে, শুনলে আমি বলেছিলাম না তোমাকে? অ্যান্ড সে ব্যাগে ঘুরে ডোরটি খুলে দেয় আর সামনে তার ড্যাড পড়েছিল। ড্যাডও এখানে তাকে ডেকে নেয়। লিদং তার ড্যাডকে ইশারা দিয়ে বলে, যদি তুমি কোনো আওয়াজ করো তাহলে তোমার মেয়েকে আমি এখানেই মেরে দেবো। লিনসিয়াও তাকে জিজ্ঞাসা করছিল, হানি তুমি ভেতরে কাউকে দেখতে পেলে? সে বলে, হ্যাঁ ভেতরে একটা আমি কুকুরকে দেখতে পেলাম। লিনসিয়া বলে, কুকুর? বাট এখানে কি করে ঢুকলো? সে বলে, আরে বোকা, আমি তো জাস্ট মজা করছিলাম, বাট এটাতে ওসে স্যাটিসফাইড হয় না, তাই সে রুমের ভেতরে চলে যায়। আর বেচারি ড্যাড না চাইতে ওনাকে চুপ থাকতে হয় অ্যান্ড যাতে তার মেয়ের কোনো ক্ষতি না হয়। লিদং তাকে আটকে বলে, বেবি তোমার হিলিং প্রসেসের জন্য এখানে থাকাটা ঠিক নয়, তাই চলো আমরা বাইরে যাই, এখানে কেউ নেই।
আর তারা সেখান থেকে চলে আসে। আফটার দ্যাট তার মম বাসায় এসেছিল, যেখানে তার দুজনে ওনাকে গ্রিটিংস করে। লিন্সিয়াও সরি বলে যে আমার এমন অবস্থায় আমি আপনার আপ্যায়ন করতে পারলাম না। বাট মম অনেক বেশি খড়ুস ছিল অ্যান্ড সে মেজাজ দেখিয়ে বলে তুমি এমন ভাবে বলছো যেন কি প্রিন্সেস ট্রিটমেন্ট আমাকে দিয়ে দিতে। আমি তো এখানে কোনো আপ্যায়ন পাওয়ার জন্য আসিনি, বরং তোমার দুজনের খেয়াল রাখার জন্য এসেছি। এই বাসার চারিপাশে অশুভ শক্তি ঘোরাঘুরি করছে, তোমাদের দুজনকে এই গডের কাছে গিয়ে প্রে করা উচিত। লিন্সার পরে থাকা ড্রেস লিদং তুলে বলে মম আপনি এটা এখানে কেন ফেলেছেন, আপনার কোনো আইডিয়া আছে যে এটা কত বেশি দামি? মম বলে তোমার জীবনের থেকেও দামি বুঝি? তোমার বিয়ে জাস্ট কয়েকদিনই হলো আর তার মধ্যেই তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যদি তোমার কিছু হয়ে যেত। লিদং বলে ব্যাস মম অনেক হয়েছে, আপনি তো ভালো করে জানেন আমি এইসবে বিশ্বাস করি না। অ্যান্ড মমের এমন বিহেভিয়ার লিন্সিয়ার অনেক বেশি খারাপ লাগে। লিদং ইশারাতেই তার মমকে এখান থেকে যেতে বলছিল অ্যান্ড তার মম তাকে একটা কিছু দেয় যাতে তার নজর না লাগে অ্যান্ড বলে আমি তো শুধুমাত্র তোমার ভালোর জন্যই বলছিলাম অ্যান্ড এটা সবসময় নিজের সাথে রাখবে। আর সেটা নিয়ে সে বাইরে চলে আসে, বাট বাইরে আসা মাত্রই সে সেটা ফেলে দেয় কারণ সে এইসবের উপর বিশ্বাস করে না। নেক্সট সিন আমাদের কোম্পানি মিটিংয়ে দেখানো হয়, যেখানে লিন্সিয়া লিদংকে সিইও বানিয়ে দিয়েছিল, বাট এই ডিসিশনে কোনো শেয়ার হোল্ডারই খুশি ছিল না। বাট কোনো শেয়ার হোল্ডার কিছু বলতেও পারছিল না কারণ এটা লিন্সার ডিসিশন ছিল। আর যখন সে পেপারে স্টেম লাগাচ্ছিল তখন সেখানে ইন্সপেক্টর চলে আসে অ্যান্ড বলে মিস্টার লিদং আপনাকে আমাদের সাথে মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য যেতে হবে। যা শুনে লিন্সিয়াও তো অবাক হয়ে যায় অ্যান্ড বলে ইন্সপেক্টর এটা আপনি কি বলছেন, আমার হাজব্যান্ড এমন কিছুই করেনি। লিদং তাকে বলে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কারণ আমি নির্দোষ। আর লিদং পুলিশের সাথে চলে যায় অ্যান্ড এখানে লিন্সিয়াও তার সেক্রেটারিকে বলে চিফকে কল করতে কারণ সে তার হাজব্যান্ডকে এভাবে জেলে ধরে যেতে দেবে। অ্যান্ড এদিকে লিদং এর মম যে কালা জাদু করছিল সেখানে, যেখানে লিন্সিয়ার ড্যাডকে বন্দি করে রেখেছিল লিদং, অ্যান্ড যখনই তার ড্যাডের জ্ঞান ফেরে তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড রিকোয়েস্ট করা শুরু করে যে প্লিজ আমাকে ছেড়ে দাও অ্যান্ড আমার মেয়ের কিছু ক্ষতি করো না, এর জন্য তোমাদের যত টাকা দরকার হয় তা আমি দেবো। মম বলে টাকা টাকা আমার লাগবে না, আমি তো তোমার প্রাণটাকে চাই আর তার সাথে সাথে তোমার লাখ যা আমি আমার ছেলের জন্য নেব, আর তুমি না দিলেও তা আমি আমার কালো জাদুর মাধ্যমে ঠিক নিয়ে নেব। এটা বলার সাথে সাথে সে তার কালা জাদু শুরু করে দেয়, যা দেখে তো তার ড্যাড অনেক বেশি ভয় পেয়ে যায়। তিনি নিজেকে অসহায় মনে করছিলেন। অন্যদিকে লিন্সিয়াও যে চিফ ইন্সপেক্টরের সাথে কথা বলছিল যে আমার হাজব্যান্ড নির্দোষ, তাই ওনাকে তাড়াতাড়ি করে ফ্রি করে দেওয়া হয় যেন। কল কাটার সাথে সাথেই তার বেস্ট ফ্রেন্ড বলে তুমি এমনটা কেন করছো? সে বলে আমি ভালো করে জানি কারণ আমার হাজব্যান্ড নির্দোষ। তার বেস্ট ফ্রেন্ড বলে অ্যাটলিস্ট পুলিশকে এই ব্যাপারে ইনভেস্টিগেশন তো করতে দাও, হতেও তো পারে সেই এই কাজটি করেছে। লিন্সিয়া আবার বলে যে আমি আমার হাজব্যান্ডকে ভালো করে চিনি অ্যান্ড সে নির্দোষ, হতেও তো পারে তাকে কেউ ফাঁসাতে চাইছে, সেই জন্যই তো তার নামে এত রিউমার্স ছড়াচ্ছে। অন্যদিকে ইন্সপেক্টর লিদংকে জিজ্ঞাসাবাদ করছিল অ্যান্ড এটাও বলে যে লাস্ট বার আমরা সিসিটিভির লাস্ট ফুটেজে আমরা দেখেছি লিন্সিয়া তোমার কারে হয়ে গিয়েছিল, তাই বলো তার বডি কোথায়? লিদং বলে অ্যাকচুয়ালি স্যার আমাদের পরিচয় জাস্ট কয়েকদিন আগেই হয়েছে অ্যান্ড আমি তো সেই জন্যই ওনাকে লিফট দিতে চাইছিলাম, ব্যাস এইটুকুই। বাট এমন কিছু হয়েছে তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। বাট ইন্সপেক্টর তো তার কথা বিশ্বাসই হচ্ছিল না অ্যান্ড তাকে বলে আমি এখনো বলছি সারেন্ডার করে নাও। লিদং বলে এমনভাবে বলছেন যেন আমাকে পাবলিকলি সারেন্ডার করতে হবে নিজের ইচ্ছায়, সে আমি দোষ করি আর না করি যা শুনে ইন্সপেক্টর বলে তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমরা একে অপরকে আগে থেকে চেনো না, তাই তো? লিদং একটু সন্দেহ হয় অ্যান্ড সে বলে আমি আবার বলছি যে ওয়েইচার মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। অন্যদিকে লিসাও এর বেস্ট ফ্রেন্ড যখন তাকে বাসায় নিয়ে আসে সেখানে তারা দেখতে পায় যে ওই বুড়ি তাদের ওয়েডিং পরও নিচে ফেলে ভাঙতেছে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে আপনি এটা কি করছেন? মম বলে এত রিভিলিং পিকচার যদি থাকে এখানে আর বাসার বড়রা যদি দেখে তাহলে আমাদের কি সম্মান থাকবে, এটাতে তোমার শোল্ডার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমাদের বাসায় একটি আদব কায়দা আছে, তার ফ্রেন্ডলি না তাকে আটকে বলে আপনার এই আদব কায়দা আপনি আপনার বাসাতে গিয়ে দেখাবেন কারণ এটা লিন্সার বাসা, আর এমনিতেও আপনাদের ছেলে যখন ঘর জামাই হয়ে আছে তাতে আপনাদের নাক কান কাটা যাবে না, শুধুমাত্র শোল্ডার দেখা গেলেই তাতে নাক কান কাটা যাবে আপনাদের। ভালোই হয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমি তো চাই সে যেন কখনো ফিরে না আসে। লিন্সিয়া তাকে বলতে চাইছিল যে মমকে এইসব বলো না, বাট এখন আর কি ফায়দা কারণ মম তো অলরেডি জেনে গিয়েছে। যা শুনে মম বলে কি আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে এমনটা কি করে হতে পারে, অ্যান্ড তারা লিনার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় অ্যান্ড তারা একে অপরের সাথে ফাইট করা শুরু করে। আর বেচারি লিন্সা যে নিজের চোখে তো দেখতেই পাচ্ছিল না তাই তাদেরকে আটকাবেই বা কি করে। নেক্সট সিনে আমরা পুলিশ ইন্সপেক্টরকে দেখি, তিনি চিফ ইন্সপেক্টরের সাথে কথা বলছিল অ্যান্ড
ওনাকে এটাও বলে যে আমরা এভাবে লিদংকে কি করে ছেড়ে দিতে পারি, কারণ আমাদের 100% সন্দেহ তার উপরেই। চিফ ইন্সপেক্টর বলে বোঝার চেষ্টা করো, আমাদের কাছে এখন এমন কোনো প্রমাণ নেই যে আমরা তাকে জেলে রাখতে পারবো, তাই তাকে এখন ছেড়ে দাও। নেক্সট সিনে আমরা লিদং এর মমকে দেখি যে লিনার নামের একটি ডল বানিয়ে তার উপর কালা জাদু করে, আর জানি না সে আর কতদিন বাঁচতে পারবে। অন্যদিকে ইন্সপেক্টর লিওর এই কেসটি অনেক বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছিল। তখনই পুলিশ স্টেশন চ্যাংনো আসে অ্যান্ড বলে, ইন্সপেক্টর আমি আপনাকে বলতে চাই যে আমার ওয়াইফ এই জায়গায় খুঁজে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে হাইকিং এ গিয়েছিল অ্যান্ড তার ফ্রেন্ডের ফোন আউট অফ চার্জ ছিল, আর ওই সময় আমার ওয়াইফ একটি পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। বাট থ্যাংক গড সে এখনো বেঁচে আছে অ্যান্ড এখন সে হসপিটালে আছে। ইন্সপেক্টর অবাক তো হয়েছিল, বাট চ্যাংনুর সেখান থেকে যাওয়ার আগেই তিনি তাকে জিজ্ঞাসা করেন, তোমার ওয়াইফ অ্যান্ড মিস্টার লিদংকে একে অপরকে আগে থেকেই চিনতো? চ্যাংনু বলে, না, জাস্ট কয়েকদিন আগে এক রিসোর্টে তাদের সাথে আমাদের দেখা হয়েছিল, যেখানে তিনি তার ওয়াইফের সাথেও টাইম কাটাতে গিয়েছিল। ইন্সপেক্টর বলে, বাহ, খুবই ভালো হলো, এখন আমরা আপনার ওয়াইফের থেকে স্টেটমেন্ট নিতে পারবো। চ্যাংনু বলে, সরি স্যার, বাট আমি চাই এখন সে রেস্ট নিক, কারণ আপনি তো বুঝতেই পারছেন তার শরীর এখন ঠিক নেই। ইন্সপেক্টর অ্যান্ড যখন সে ঠিক হয়ে যাবে ধারায় নিয়ে আসবো। ইন্সপেক্টর বলে, কোনো ব্যাপার না, ইন্সপেক্টর জো আপনার সাথে যাবে, আর এটার জন্য চ্যাংনু মানা করতে পারে না। নেক্সট দিনে আমরা হসপিটালের সিন দেখি, যেখানে ইন্সপেক্টর জো স্টেটমেন্ট নিচ্ছিল অ্যান্ড আমরা জানতে পারি এই মেয়েটি বেইজা ছিল না, বরং তার বেস্ট ফ্রেন্ড ছিল। এদিকে লিদং ফ্যাংকে কথা শোনাচ্ছিল যে তুমি তো বলেছিলে যে সে মারা গিয়েছে। হ্যাং বলে, অ্যাকচুয়ালি পাহাড় থেকে সে যেখানে পড়েছিল সেখানে শুধুমাত্র আমি তার ব্লাডই দেখতে পেয়েছিলাম, আর এটা ভেবেছিলাম যে এখানে এত জন্তু জানোয়ার ভিড়ছে তার বডি সেখানে বেশিক্ষণ থাকবে না। বাট বস, পুলিশ যদি আপনাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় তাহলে তো এটাই হলো না যে বেইচা এখনো বেঁচে আছে অ্যান্ড পুলিশের নজরে আপনি কোনো মার্ডারার নয়। যা শুনে লিদং হ্যাপি হয়ে যায় অ্যান্ড বলে, হ্যাঁ একদম তুমি ঠিকই বলেছো, তার মানে সে এখনো বেঁচে আছে, গিয়ে খোঁজ নাও সে এখন কোথায় আছে, সে শুধুমাত্র আমার। অ্যান্ড এই কথাটি পেছনে দাঁড়িয়ে থাকা লিনসাও শুনে নেয় অ্যান্ড বলে কে শুধুমাত্র তোমার, কার কথা বলছো তুমি? তাকে দেখে লিদং অবাক হয়ে যায় অ্যান্ড তার ক্লোজ গিয়ে বলে, তুমি এখানে কি করছো? বাট লিনসি এখনো একই কোশ্চেন জিজ্ঞাসা করে যাচ্ছিল যে কে শুধুমাত্র তোমার। তখনই ফ্যাঙে গিয়ে এসে বলে, অ্যাকচুয়ালি ম্যাম, কোম্পানিতে অনেকেই আছে যে আপনাকে লাইক করে। যা শুনে স্যার অনেক বেশি রেগে গিয়ে বলেছিল যে উনি তাদের চোখ উপড়ে নেবে, কারণ আপনি শুধুমাত্র ওনার। যা শুনে লিনসি অনেক বেশি হ্যাপি হয়ে যায় অ্যান্ড বলে, ডোন্ট ওয়ারি, যেই আমাকে লাইক করুন না কেন, আমি তো শুধুমাত্র তোমাকেই লাইক করি, তাই না? আর সারা জীবন আমি তোমার হয়েই থাকবো। লিদং বলে, তবু আমার জায়গায় কেউই থাকলে সেও জেলাস ফিল করতো। বাই দ্য ওয়ে, তোমার জন্য আমার কাছে একটি গিফট আছে। অ্যান্ড একটি বেল তার সামনে রেখে বলে, এটি লাভ বেল অ্যান্ড এটা আমি তোমার পায়ে বেঁধে রাখছি, যখনই তুমি কোথাও যাবে তোমার এই বেলের আওয়াজে আমি বুঝতে পেরে যাব, আর তুমি বিপদে পড়ার আগেই তোমাকে আমি বাঁচিয়ে নেব। আর এটা পড়ানোর সাথে সাথে সে ভাবছিল আজ থেকে আমার কোনো কাজে তুমি বাধা সৃষ্টি করবে না। নেক্সট দিনে আমাদেরকে একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিক দেখানো হয়, যা চ্যাংনো ছিল তার সেক্রেটারি তার কাছে এসে বলে, স্যার সমস্ত কাস্টমার চলে গিয়েছে। চ্যাংনো বলে, ওকে, তা তুমিও চলে যাও অ্যান্ড যাওয়ার আগে লক লাগিয়ে দিয়ে যেও। তার চলে যাওয়ার পর সে একটি রুমে আসে, যেখানে এক ফ্রিজারে সে বেচার বডিকে রেখেছিল অ্যান্ড তার বডির সাথে সে কথা বলছিল যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে এখানে একা রেখেছি, বাট তুমি চিন্তা করো না, তোমার যে এই অবস্থা করেছে তাকে তার জীবন দিয়ে এর ভরপাই করতে হবে। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি যে তার রুমে শুয়েছিল। তখনই তার মম আসে, আর যাকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সত্যি আমার তার মাকে দেখে অনেক বেশি ভয় লাগছে, কারণ তিনি অনেক বেশি ডেঞ্জার। লিদং জিজ্ঞাসা করে, আপনি এই সময় এখানে কি করছেন? তার মম বলে, টাইম শেষ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে আমার পেছনে আসো। নেক্সট সিনে আমরা ইন্সপেক্টরদের দেখি, যেখানে ইন্সপেক্টর বলছিল, কেন জানি না এই লিদংকে আমার অনেক বেশি চেনা মনে হচ্ছে, কেন এর আগেও আমি তাকে কোথাও একটা দেখেছি। ইন্সপেক্টর জো, তুমি এই ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেশন করাও যে বেইচা অ্যান্ড লিদং একে অপরকে আগে থেকে জানতো কিনা। স্যার, এই কেসটি এমনিতেই ক্লোজ হয়ে গিয়েছে, তাই এই ব্যাপারে ইনভেস্টিগেশন করে শুধু টাইম নষ্ট ছাড়া আর কিছুই হবে না। বাট ইন্সপেক্টর লিউ বলে, তোমাকে যেমনটা করতে বলা হয়েছে তুমি ঠিক তেমনটাই করো। অন্যদিকে আমরা লিদংয়ের মমকে দেখি যে কালা জাদু করা শুরু করে দিয়েছিল অ্যান্ড সে মোটা মোটা সূচ লিনসিয়ার ড্যাডের বডিতে গাঁথছিল, এটা বলে যে তোমার মৃত্যুর পর তোমার লাক আমার ছেলের হয়ে যাবে। লিদং বলে, মম, তাকে এখনো সম্পূর্ণভাবে মেরো না, কারণ আমি এখনো সবকিছু পাইনি। তার মম বলে, তুমি চিন্তা করো না, তার মৃত্যুর সাথে সাথে তার সমস্ত প্রপার্টি তুমি পেয়ে যাবে। আর এটা বলার সাথে সাথে সে ড্যাডকে মেরে ফেলে অ্যান্ড লিদং এর কাছে এসে বলে, এবার তোমার লাইফে সমস্ত কিছু ঠিক তেমনটাই হবে যা তুমি চাও। আমাদের ফ্যামিলি এবার একটি লাক্সারি জীবনযাপন করবে। লিদং বলে, মম একটু আসতে বলুন, যদি লিনসিয়াও শুনে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ নেক্সট মিটিং পর্যন্ত এখনো তার হেল্প লাগবে আমার। যা শুনে তার ডাইনি মম রেগে যায় অ্যান্ড বলে,
তোমার এত সাহস যে তুমি আমার সামনে তাকে ডিপেন্ড করো অ্যান্ড তাকে মারা শুরু করে দেয়। অন্যদিকে চ্যাংনো বেইজার বডির সাথে ফ্রিজারেই শুয়েছিল। হঠাৎই তার চোখ খুলে আর আমরা জানতে পারি এটা শুধুমাত্র তার একটা হ্যালোসিনেশন ছিল। অ্যান্ড সে বলে, যদি সত্যিই তুমি তোমার চোখ খুলতে তাহলে কতই না ভালো হতো, কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করছি। নেক্সট ডে লিনসিয়াও তার ড্যাডের ব্যাপারে জিজ্ঞাসা করলে লিদং বলে তিনি ঠিক আছে। লিনসিয়াও বলে, এবার ড্যাড আমার সাথে একবারও দেখা করতে কেন এলো না, অনেক দিনই হয়ে গেল, তুমি এক কাজ করো ড্যাডকে কল লাগিয়ে দাও। বাট লিদং কথা ঘোরানোর চেষ্টা করে অ্যান্ড বলে এটা সঠিক সময় নয় ওনাকে কল করার। বাট লিনসিয়া তাও তার কথা শোনে না অ্যান্ড ভয়েস কমান্ডের দ্বারা যে কোনোভাবে তার ড্যাডকে কল করে। বাট তার ড্যাডের ফোন সুইচ অফ বলছিল। সে বলে ড্যাড তো নিজের ফোন সুইচ অফ কখনোই রাখে না, তিনি কি অসুস্থ হয়ে পড়লেন? তাই সে তার ড্যাডের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিনকে কল করে। মিস্টার লিন জানায় অ্যাকচুয়ালি ওনার শরীর কয়েকদিন ধরে ঠিক ছিল না অ্যান্ড উনি এখন রেস্ট করছেন। উনি যখন ফ্রি হবে আমি আপনার সাথে কথা বলিয়ে দেবো। আর এটা বলে কল কেটে দেয়। তাও লিনসিয়াও বলে লিদং আমার মনে হয় ড্যাডের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, তাই আমি চাই তুমি একবার গিয়ে চেক করে আসো। লিদং বলে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, এখন শান্তিতে খাবার খাও, আমাকে একটু অফিসে যেতে হবে। আর যখন সে বাইরে আসে তার মম তাকে জিজ্ঞাসা করে মিস্টার লিন সত্যিটা বললো না কেন? সে বলে কারণ আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি অ্যান্ড ডোন্ট ওয়ারি নেক্সট মন্ডের পর লিনসিয়ারও কোনো প্রয়োজন হবে না আমাদের। এরপর তার চালা ফ্যাং তাকে জানায় বস খবর আছে যে বেইচার হাজব্যান্ড নাকি প্লাস্টিক সার্জারি ক্লিনিক খুলেছে। সে বলে তো চলো আমরাও গিয়ে দেখে আসি। এরপর বাসায় লিনসিয়া খাওয়ার জন্য পানি খুঁজছিল অ্যান্ড সে তার শাশুড়ি মাকে আওয়াজ দিচ্ছিল যে মম আপনি কি এখানে আছেন? এতক্ষণে তো আপনারা বুঝে গিয়েছেন যে তার শাশুড়ি মা কেমন। সে তো তাকে আওয়াজ দেয় না, বরঞ্চ তার সামনে একটি গরম কেটল এনে রেখে দেয়। আর সে ছোঁয়া মাত্রই লিনসিয়ার হাত পুড়ে যায় অ্যান্ড তখন সে বলে এটা তুমি কি করলে? সবসময় উল্টো পাল্টা কিছু করতেই থাকো তুমি, দেখো এখন তুমি হাত পুড়িয়ে নিয়েছো আর এটার জন্য আমার ছেলে বেকার বেকার আমাকেই বকবে। লিনসিয়া বলে মম প্লিজ আপনি কি আমায় মলম এনে দিতে পারবে? সে বলে তার আগে এটাকে ঠান্ডা পানিতে ধুতে হবে অ্যান্ড তাকে জোর করে ওয়াশরুমে নিয়ে আসে আর তাকে হাত ধোয়ানোর জায়গায় পুরো বডিতেই পানি ছড়িয়ে দেয়। এটা বলে যে এই শাওয়ারটা আমাদের আর কন্ট্রোল হচ্ছে না। এটা করে সে শান্তি পায় না অ্যান্ড তার সামনে সে বডি ওয়াশ ফেলে দেয় যাতে সে পিছলে পড়ে যায় আর এমনটাই হয়। অন্যদিকে লিদং যে চ্যাংনোর ক্লিনিকে এসেছিল অ্যান্ড সেক্রেটারি তাদেরকে দেখে বলছিল যে আপনারা কারা অ্যান্ড কার সাথে দেখা করতে এসেছেন। আর ভেতরে চ্যাংনো যে তার ব্যাপারেই সার্চ করছিল, যেমন কি তার উপর তার সন্দেহ হয়ে গিয়েছে। ওয়েল সেক্রেটারি এসে জানায় যে মিস্টার লিদং আপনার সাথে দেখা করতে এসেছে। আর যা শুনে চ্যাংনো তাকে অনেক রেগে দেখে আর তাকে এমনভাবে দেখতে দেখে সেক্রেটারি ভাবে আমি এমন কি করলাম যে বস আমাকে এত রেগে দেখছে। চ্যাংনো বলে তাদেরকে ভেতরে নিয়ে আসো। লিদং এর সাথে দেখা হওয়ার পর সে তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে অ্যান্ড লিদং বলে বাইরে আমি তোমার নামে বোর্ড পড়লাম, তাই মনে হলো যে এটা তোমারই ক্লিনিক হবে। চ্যাংনো বলে সত্যিই দুনিয়া কত ছোট, দেখো আবারও আমাদের দেখা হয়ে গেল। ওয়েল আমি তোমার ব্যাপারে নিউজ পড়েছিলাম যে তুমি জিআই গ্রুপের সিইও হতে চলেছো, কি ভাগ্য পেয়েছো তুমি, সত্যি আমার তোমাকে দেখে জ্যালাস হচ্ছে। লিদং বলে আরে ভাই মজা করা বন্ধ করো, বাই দ্য ওয়ে তুমি বাপ হতে চলেছিলে, তোমার বাচ্চা অ্যান্ড তোমার ওয়াইফ কেমন আছে? যা শুনে চ্যাংনো একটু স্যাড হয়ে বলে রিসেন্টলি আমার ওয়াইফ একটি পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আর সে তো বেঁচে গিয়েছে, বাট আমাদের বাচ্চাকে আমরা বাঁচাতে পারলাম না। লিদং স্যাড হওয়ার অ্যাক্টিং করে অ্যান্ড বলে কোনো ব্যাপার নয়, তোমাদের এখনো যৌবন আছে, তাই তোমরা সেকেন্ড বেবি নিতে পারবে। চ্যাংনো বলে আমি আমার লাইফে একটাই ওয়াইফ অ্যান্ড একটাই বেবি চেয়েছিলাম। বাই দ্য ওয়ে তুমি আমার বেবির ব্যাপারে কি করে জানলে? আমি তো তোমায় বলিনি। অ্যান্ড তাকে বড় বড় চোখ করে দেখছিল। লিদং বলে অ্যাকচুয়ালি বেইচা লিনসিয়াওকে এই ব্যাপারে বলেছিল, তুমি তো জানো মেয়েদের পেটে কিছু কথাই থাকে না। যা শুনে চ্যাংনো নর্মাল বিহেভ করে অ্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, এক মুহূর্তের জন্য তো আমার এটাই মনে হচ্ছিল যে হয়তো তুমি আর বেইচা একে অপরকে আগে থেকেই জানতে, বাট আমি জানি এটা শুধুমাত্র আমার একটি ধারণা, কারণ এমনটা হতেই পারে না। কারণ আমি যবে থেকে আমার ওয়াইফের সাথে রিলেশনশিপ এসেছি সে আমার থেকে কোনো কথাই লুকায়নি, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এইসব কথা শুনে তো লিদংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে বলে যদি বেইচা হসপিটালে থেকে থাকে তাহলে চলো আমরা তাকে গিয়ে দেখে আসি। চ্যাংনো বলতে বলতে ইউটার নিয়ে নেয় অ্যান্ড বলে আমি শুনেছিলাম তোমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সে এখন কেমন আছে? লিদং বলে সে তো বেঁচে গেছে, বাট তার চোখের আলো সে হারিয়েছে। যা শুনে চ্যাংনো বলে জানি না আমার দুই ভাই এর উপর কাদের নজর লেগেছে। ওয়েল এখন তাদের হিলিং প্রসেস, তাই আমাদের মনে হয় না তাদেরকে ডিস্টার্ব করা উচিত। তারা যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা একে অপরের সাথে আবারও দেখা করব। লিদংও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল অ্যান্ড যাওয়ার আগে সে আরেকবার বলে তোমার বেবিকে হারানোর ব্যাপারটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে। চ্যাংনো তাকে কিছুই বলে না আর শুধুমাত্র দেখেই যাচ্ছিল। আর সে বাইরে যাওয়া মাত্রই বেইচাকে কল করা শুরু করে দেয় আর আমরা জানতে পারি বেইচার ফোন এখন চ্যাংনোর কাছে ছিল। তার মানে এই যে সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছিল। অ্যান্ড লিদং যখন কলের কোনো রেসপন্স পায় না সে কল কাট করে বলে বেইচা এই জীবনে তো তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না।
এরপর সে যখন বাসায় আসে তার মমকে জিজ্ঞাসা করে যে লিন্সি আর কি হয়েছে। তার মম বলে আমি কি করে বলবো, সে স্লিপ হয়ে নিচে পড়েছিল আর তারই তো দোষ, সে এ সাইড ও সাইড খালি ঘুরপাক খেতে থাকে যখন কি সে কিছুই দেখতে পায় না। তখনই ফ্যাং এসে জানায় বস আপনার ব্যাপারে ব্যাড রিউমার্স ছড়িয়েই যাচ্ছে। মম বলে এটা কি করে সম্ভব, আমি তো তোমার ভাগ্য মিস্টার লিনের সাথে বদলে দিয়েছিলাম। আমি বুঝতে পেরে গিয়েছি তার বডি এখনো ফুল ফর্মে আছে, তাই তার বডি পিসেসে কাটতে হবে আমায়, আর তারপরেই তার ভাগ্য সম্পূর্ণভাবে তোমার হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যান্ড লিদং ফ্যাংকে বলে এই রিউমার্সের ব্যাপারে ইলিগাল অ্যাকশন নিতে। তার চলে যাওয়ার পর সে লিনসেওকেই দেখছিল, আর এরপর সে ইউফাইকে কল করে বলে বাসায় আসতে। সে বলে স্যার এত রাতে আমার মনে হয় এটা ঠিক হবে না। লিদং বলে আমি যা বলছি তা করো, এখনই আসো, আর যদি না তুমি আসো তাহলে এর ফল তোমাকে পেতে হবে। কল কাট করে সে সেখান দিয়ে চলে আসে। এদিকে ইউফাইও 10 মিনিটের মধ্যে তার বাসায় পৌঁছে যায়। অ্যান্ড চলতে চলতে সে ভাবছিল জানি না স্যার এত রাতে আমাকে কেন রেখেছে, আমার এই লিদংকে ঠিক সুবিধার মনে হচ্ছে না, বাট কি করার আছে, আমার ভালো ফিউচারের জন্য তার সাথ আমাকে এখন দিতেই হবে। তখনই হঠাৎই লিদং এসে তাকে ধরে রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে তার মম যে মিস্টার লিনের বডিকে পিসেসে কাটছিল অ্যান্ড বলছিল একবার তোমার ফুল বডি আমি পিসেসে কেটে দিই, তারপরে আমার ছেলের ভাগ্য একদম ব্রাইট ব্রাইট হয়ে যাবে। আর এদিকে যখন লিনসাওয়ের চোখ খুলে সে দেখে সে সব কিছু আগের মতো দেখতে পাচ্ছে, আর যা দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর প্রথমে তো সে এই খবরটি তার হাজব্যান্ডকে দিতে চাইছিল, তাই সে উঠে তার কাছে যাচ্ছিল, বাট তার আগেই সে বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে আবারও ওই আওয়াজটি শুনতে পায়। তাই সে ভাবে আমার প্রথমে এখানে গিয়ে দেখা উচিত যে এখানে কি হচ্ছে, অ্যান্ড সে ওই দিকেই যাচ্ছিল। অন্যদিকে লিদং যে ইউফাইয়ের সাথে রোমান্স করতে বেরিয়েছিল, অ্যান্ড শেষে সে তাকে তুলে রুমে নিয়ে যাচ্ছিল। ইউফাই তাকে মানা করে যে সেখানে তোমার ওয়াইফ থাকতে পারে। সে বলে সে থোড়ি দেখতে পায়। অ্যান্ড সে যখন রুমে যায় সেখানে লিনসাওকে দেখতে না পেয়ে বলে চলো সে কোথাও চলে গিয়েছে, ভালোই হয়েছে। অ্যান্ড রোমান্স করতে শুরু করে দেয়। আর এদিকে লিনসিয়াও যখন বেসমেন্টে পৌঁছয় সেখানে লিদং এর মমকে নাইফ হাতে নিয়ে যেতে দেখে। অ্যান্ড লিনসিয়াও যখন ওই রুমে গিয়ে চেক করে সেখানে তার ড্যাডের হাফ বডি রাখা ছিল, আর যা দেখে অনেক বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল। সে দৌড়ে লিদং এর কাছে আসছিল, আর যখন সে তার রুমে আসে সেখানে দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ সামনে সে তার হাজব্যান্ডকে তার ম্যানেজারের সাথে রোমান্স করতে দেখে, যা দেখে সে হতভম্ব হয়ে যায়। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।